ফরিদপুর কিন্তু বিজয় হয়েছে একদিন আগে। আসামিকে গ্রেপ্তার করবে, সমস্যা নেই, সে নির্দোষ হোক দোষী হোক, তার স্ত্রীর গায়ে হাত দিয়ে তো গয়নাগাটি খুলে নিয়ে আসবে না। এবং কিছু কিছু স্থাপনা তো আমরা ঠেকানোর চেষ্টা করছিলাম যে এটা যেন না ভাঙা হয়। জেলা কার্যালয় হয়ে গেল গোপন হ্যাঁ, স্থান। গোপন স্থান। ছাত্রদের ধাওয়া খেয়ে কিন্তু এরা একসময় পালায় এবং এদের পালানোর ভিডিওটা কিন্তু সারা দেশে খুব ভাইরাল হয়, যে ফরিদপুরের ছেলেদের কি মেরুদণ্ড নাই, মাইক ভাড়া, ব্যানার ট্যানার, এই কাজগুলো বেশিরভাগই জামাত ইসলামী থেকে করা হয়েছে। দ্যাট মিন্স আওয়ামী লীগ জামাত হয়ে গেছে ওখানকার। আচ্ছা, আমার মনে হয় ওরা জানতো না যে ওদের ব্যানারটা কোথা থেকে আসছে, বা ওরা মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি দিয়েছে, মোমবাতিগুলো কোথা থেকে আসছে স্বাক্ষর দিতেও তখন সাহস করেনি। ওকে, তখন সব জায়গা থেকে মানুষ আবার এই উদয়ন ক্লাবে হামলা করার জন্য আসে, কারণ তাদের মধ্যে তখন বিজয় উল্লাস। 1-to-1 অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে ইনোভা টক্সের আজকের পর্বে। আজ আমরা জানবো জুলাই গণ অভ্যুত্থান কিভাবে রাজধানী ঢাকা থেকে সারা বাংলাদেশের পথে প্রান্তরে, দূর থেকে দূর তেপান্তরে ছড়িয়ে পড়েছে। রাজধানীর অদূরেই ফরিদপুর অঞ্চল, যেটি মৌলিকভাবে আওয়ামী অধ্যুষিত অঞ্চল হিসেবে আমরা চিনে থাকি, সেখানেও আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ছোঁয়া কতটুকু লেগেছিল, কিভাবে সেখানে জুলাই গণ অভ্যুত্থানের এই আন্দোলনটি দানা বেঁধে উঠেছিল, এ সম্পর্কে আজ আমরা এই এপিসোডটিতে জানার চেষ্টা করব। এ বিষয়ে জানার জন্যে আমন্ত্রণ জানিয়েছি ফরিদপুর অঞ্চলের বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট, সংগঠক জনাব রায়হান কবির অনি। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। রায়হান কবির অনি, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আমরা অনেক ভালো আছি। আপনারা ফরিদপুর অঞ্চলে জুলাই গণ অভ্যুত্থানের সময়কালীন নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীদের এবং গণমানুষকে সাথে নিয়ে। আপনারা অনলাইনে অফলাইনে কখনো বা বক্তব্যের মাধ্যমে, কখনো বা হাতে কলমে লিখে আপনারা মানুষকে জাগিয়েছেন এবং আন্দোলনের পক্ষে জনমত তৈরি করেছেন এবং একই সাথে মানুষকে বৈষম্যের বিরুদ্ধে সচেতন করেছেন। আমাদের দর্শকদের, ইনফ্যাক্ট আমাদের সবারই জানার আগ্রহ যে যেহেতু বৃহত্তর ফরিদপুর অঞ্চল, এটি অনেকটাই আওয়ামী অধ্যুষিত এলাকা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা তার এলাকাও বৃহত্তর ফরিদপুর অঞ্চলে, সব কিছু মিলিয়ে সেই জায়গাতে জেনজি যারা, এই তরুণ প্রজন্ম কীভাবে একত্রিত হলো, ঐক্যবদ্ধ হলো এবং তারা কিভাবে সেখানে জুলাই আন্দোলনকে বেগবান করলো, সেই গল্পগুলো আপনার কাছ থেকে জানতে চাই। আপনি প্রতিনিয়ত যেহেতু লেখালেখি করেন এবং বিভিন্ন বক্তব্যে বলে থাকেন, আমরা একদম এ টু জেড ফরিদপুরের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, বিজয় পর্যন্ত পুরো গল্পটাই শুনতে চাই আপনার কাছে। ঠিক কখন, কোথায় এবং কিভাবে ফরিদপুরে জুলাই আন্দোলন দানা বেঁধে উঠেছে? ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমি ইনোভা টক্সের যারা দর্শক এবং শ্রোতা আছেন তাদের সবাইকে। আপনি যেটা বলেছেন সেটা একেবারে সত্য কথা, যে ফরিদপুর অঞ্চল আসলে আওয়ামী অধ্যুষিত এলাকা এবং ফরিদপুরের, শুধু ফরিদপুর নয়, বৃহত্তর ফরিদপুরের যে 5টি জেলা আছে, 5টি জেলাকেই আসলে আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা হিসেবে বিবেচনা করা হয়। তো জুলাই আন্দোলনও এখানে একটু দেরিতে শুরু হয়েছে, হতে পারে এটা আওয়ামী অধ্যুষিত এলাকা হওয়ার কারণেই। তবে যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু আন্দোলনটা ফরিদপুরে সবচেয়ে, আমার কাছে মনে হয়েছে যে বড় বড় শহরগুলোর, বিভাগীয় শহরগুলোর বাইরে জেলা পর্যায়ে ফরিদপুরেই সবচেয়ে বেশি দানা বেঁধে আন্দোলন হয়েছে। আচ্ছা, যেটা আমরা বুঝতে পারি যখন ফরিদপুরের একটা ছবি, কিন্তু আমাদের বিশিষ্ট অ্যাক্টিভিস্ট ছিলেন জুলাই আন্দোলনের পক্ষে ডক্টর পিনাকি ভট্টাচার্য, উনি প্রথম বাংলাদেশে ঢাকার বাইরে যে আন্দোলনের চিত্রটা ওনার প্রোফাইল থেকে উনি শেয়ার করেছিলেন, যে ঢাকার বাইরেও ছড়িয়ে গেছে আন্দোলন, আচ্ছা। সেই ছবিটা কিন্তু ফরিদপুরের ছিল আর কি। ও, এবং সেই ছবির ফলে একে তো আন্দোলনের, যারা আন্দোলন করেছে তাদের খুব গতিও বেড়ে গেল, উদ্বুদ্ধ হলো তারা যে আমাদের একটা ছবি কোথায় না কোথায় ছড়িয়ে পড়ছে। পাশাপাশি তাদের উপর কিন্তু অত্যাচার নির্যাতনও বেড়ে গেছে এবং ওই ছবি দেখে ওই ছবির সামনের সারিতে যারা ছিল তাদের সবাইকেই মোটামুটি গ্রেপ্তার করা হয়েছিল তারপরে গিয়ে। তো আমি যদি আন্দোলনের শুরুর দিকে আসি, তাহলে আমি বলবো যে ফরিদপুরে আমরা যারা প্রতিবাদী মুখ, এর সংখ্যাটাও সীমিত ছিল একসময়। আচ্ছা। তো
আমরা মনে করতাম আমরাই কয়েকজনই আছি। আমি একটু পিছনের দিকে যদি যাই, কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হলো ২০১৮ সালে, যে আচ্ছা। আন্দোলনটায় কোটা বাতিল করা হয় আন্দোলনটার ফলাফল হিসেবে, তো ওই আন্দোলনটা আমরা ফরিদপুরে অর্গানাইজ করেছিলাম কয়েকজন। সেখানে আমি বলবো যে আমাদের সাথে ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি ছিল, আব্রাব নাদিম ইতু ছিল, আরও কয়েকটা মেয়ে ছিল, তুলি। 18 সালে? হ্যাঁ, এবং এরকম আমরা কয়েকজন মিলে এই আন্দোলনটা করেছিলাম। আপনার তখনকার পরিচয় কি সংগঠক, অনলাইন অ্যাক্টিভিস্ট? আমি তখন ছাত্র শিবিরের সভাপতি ছিলাম রাজেন্দ্র কলেজ শাখার আচ্ছা, ওই সময়টাতে, 2018 সালটাতে। ওকে। তো যদিও সেই পরিচয়টাকে ওইভাবে ফোকাস করে হয়তো আমি আন্দোলনে যেতে পারিনি, কিন্তু আমি সাধারণ ছাত্রদের পক্ষে গিয়েছিলাম এবং আমি আমার যারা অনুসারী বা আমার তখন আসলে পরিচয় ফোকাস করার সিচুয়েশন ছিল এবং আমার জনশক্তি যারা, তাদের সবাইকে সেখানে সম্পৃক্ত করেছিলাম। এবং যে কোনো আন্দোলন যখন হতো, আন্দোলন শুরু হলে ইতু আমাকে ফোন দিত যে ভাই আপনার লোকজন নিয়ে আসেন। আচ্ছা। আমরা জানি যে বামপন্থী যারা ছাত্র সংগঠন, ওদের লোক সংখ্যা একটু কম তুলনামূলক সারা দেশে, কিন্তু আমাদের তো অনেক লোকজন ছিল। তো আমরা আন্দোলনে যেতাম। দ্যাট মিন্স 18 সালেও আপনারা ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির একসাথে আন্দোলন করেছি ফরিদপুরে, কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলনটাতে। ওই আন্দোলনটাতে আমরা বিএনপির সমর্থন হয়তো পেয়েছি বলা যায়, কিন্তু ছাত্র দলের কেউ সরাসরি আমাদের সাথে আন্দোলনে ছিল এরকম আমার মনে পড়ে না এখনো পর্যন্ত। তো ওই আন্দোলনটার সফলতার পরে কিন্তু 19 সালে বুয়েটে আবরার ফাহাদকে হত্যা করা হয়, এবং এই আন্দোলনটা আমরা ওই গ্রুপটাই পুনরায়, মানে ওই আন্দোলনটাকে আবার পুনরায় সংগঠিত করি অনলাইনের মাধ্যমে। এবং এই একই ঘটনার পুনরাবৃত্তি যেমন আন্দোলনেও ঘটেছে, পাশাপাশি আন্দোলন দমন করার ক্ষেত্রেও আমরা দেখেছি যে একই রকম প্রক্রিয়া তারা অবলম্বন করেছে ফরিদপুরের পুলিশ এবং প্রশাসন। তো আমি একটু পিছনের ঘটনা বলছি যাতে মানে আপনার বুঝতে অসুবিধা হয়। তো এই আন্দোলনটাতে 19 সালে আমরা একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, ফরিদপুরের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজ, যে কোনো এলাকায় ওই এলাকার সবচেয়ে বড় যে শিক্ষা প্রতিষ্ঠানটা, ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে কেন্দ্র করে রাজনৈতিক বলয়টা আবর্তিত হয়। তো আমরা যে কোনো আন্দোলন শুরু করতে গেলে আমরা শুরু করি রাজেন্দ্র কলেজ থেকে, যেহেতু ফরিদপুরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেই এখনো। তো আমরা ওই আন্দোলনটা রাজেন্দ্র কলেজে যখন শুরু করছিলাম, 20-25 জন মিলে গেলাম, জড়ো হলাম। তো ছাত্রলীগ আমাদেরকে মারধর করে বের করে দিল। আমরা অনলাইনের মাধ্যমে পরের দিন আরও বড় আকারে জড়ো হলাম ফরিদপুর প্রেস ক্লাবে। সেখানেও হামলা হলো, এবং আমাদের মোবাইলগুলো নিয়ে, আমাদের মোবাইলে যে আইডি বা যে প্রোফাইলগুলো থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতো, সেখান থেকে তারা লিখে দিল যে সব কর্মসূচি স্থগিত। এভাবে আমাদেরকে আন্দোলনটা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছিল। তারপরে তো একসময় আবরার হত্যার বিচার শুরু হলো, মোটামুটি আন্দোলনটা ওখানেই শেষ হয়ে গেছে। এর পরবর্তীতে আরেকটা আন্দোলন ফরিদপুরে ভালোভাবে হয়েছিল, সেটা নিরাপদ সড়ক আন্দোলন। ওটা স্কুলের ছেলেরা করেছিল, যারা আমাদের ছোট ভাই, কিন্তু আমরা তাদেরকেই আন্দোলনটাতে সর্বাত্মক সহযোগিতা করেছিলাম। আমার মনে হয় ওরা জানতো না যে ওদের ব্যানারটা কোথা থেকে আসছে, বা ওরা মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি দিয়েছে, মোমবাতিগুলো কোথা থেকে আসছে এটা ওরা হয়তো জানতো না, কিন্তু এগুলো কিন্তু আমরা ওখানে পৌঁছায় দিতাম আর কি। আর যেহেতু আমরা তখন বড়, ওটা স্কুল ছাত্রদের আন্দোলন ছিল, সামনের সারিতে হয়তো আমরা মাইক নিয়ে দাঁড়াই নাই, কিন্তু ওদেরকে সার্বিক সহযোগিতাটা আমরা করেছি। তো 24-এ যখন এরকম একটা পরিস্থিতি আবার আসলো বাংলাদেশে, ঠিক আমরা সেই মানুষগুলোই যারা আগে এই ধরনের কর্মসূচির সাথে ছিলাম, আমরা চিন্তা করলাম যে সারা দেশে খুব বেশি না, অল্প বা 5-7 জন। তো আমরা চিন্তা করলাম যে সারা দেশ আন্দোলনে আন্দোলিত এবং ছাত্রদের উপর এরকম নিপীড়ন চালানো হচ্ছে ঢাকায়, আমাদের ফরিদপুরে কেন কিছু হচ্ছে না। এই চিন্তা থেকে আমরা অনলাইনে লেখালেখি শুরু করলাম প্রথমে, যে এটা সম্ভবত জুলাইয়ের 7-8 তারিখের দিকে, 24 সালের জুলাইয়ের 7-8 তারিখে। ঢাকায় কিন্তু আন্দোলন আরো আগে শুরু হয়ে গেছে। আমরা ঢাকার আন্দোলনটা দেখে আর কি উদ্বুদ্ধ হলাম যে ছাত্রদের উপর এরকম অত্যাচার হচ্ছে, সারা দেশ যেখানে প্রতিবাদ জানাচ্ছে, আমরা কেন সেটাতে পিছিয়ে পড়ে আছি। তারপরে আমরা 7-8 তারিখ থেকে এই অনলাইনে লেখালেখি, এবং বিশেষ করে বলা যায় ফরিদপুরের লোকজনকে আমরা একটু টিকা টিপ্পনি কাটা শুরু করলাম, যে ফরিদপুরের ছেলেদের কি মেরুদণ্ড নাই, বা ফরিদপুরের মানুষের কি এই ধরনের হত্যাযজ্ঞ দেখে তাদের কি মানে মায়া মমতাও নাই। এরকম লিখতে লিখতে একসময়
ওই প্ল্যাটফর্মটাতে ভালো কিছু মানুষের সাড়া পাওয়া গেল। তো ওখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে কিভাবে ছাত্রদেরকে এখানে সম্পৃক্ত করা যায়। এটা থেকে আমরা ফরিদপুরে বিভিন্ন ছাত্রদের যে মেসগুলো আছে, ছাত্রাবাস আছে, এবং পাশাপাশি রাজেন্দ্র কলেজের ছাত্রাবাসগুলো আছে, ওখানে যে বিপুল সংখ্যক ছাত্ররা থাকে, আমরা এদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করলাম যে তাদেরকে একত্রিত করা যায় কিনা এবং কোনোভাবে আমরা ফরিদপুরে একটা মিছিল টিছিল বের করতে পারি কিনা। এবং আমরা এদের কাছে যাওয়া শুরু করলাম। বিশেষ করে আমি আগে আপনার কাছে নাম বলেছি যে আবরাব নাদি মিতু ছিল, আমার জাতীয়তাবাদী ছাত্র দলের একটা ভাই ছিল আরাফাত, তারপরে আমাদের ছাত্র শিবিরের ছিল জিহাদুল ইসলাম রত্ন, এরকম কয়েকজন তারা তাদের নিজেদের বলয়ে, যার যার বলয়ে এই সংগঠিত করার কাজটা শুরু করে। এবং 7, 8, 9 তারিখে তারা এইভাবে কিভাবে মানে পরিকল্পনা করতে করতেই তাদের অথবা লোকজন জড়ো করতে, আমি কিন্তু আগেই বলেছি যে ফরিদপুরের মানুষ মোটামুটি পিছিয়েই ছিল প্রথম দিকে। তো তখন ঢাকার বাইরে আসলে আন্দোলন যে খুব বেশি স্ট্রং হয়েছে এমন না, কেউ মানে আমরা 15-16 আবু সাঈদের শাহাদাতের পর দেখা যায় যে ঢাকার বাইরে আন্দোলনটা সেই অর্থে জমেছে। তো আপনারা তাহলে 8-9 তারিখের দিকে সংগঠিত সবাইকে। হ্যাঁ, আচ্ছা। এবং 10 তারিখে প্রথমবার হচ্ছে ছাত্ররা ওই আবার পুনরাবৃত্তি রাজেন্দ্র কলেজে জড়ো হয়। খুব বেশি সংখ্যক ছাত্র ওই দিন আসেনি ওখানে, ওই 30-40 জনের মতো স্টুডেন্ট আমরা যারা ছিল তারা ওখানে রাজেন্দ্র কলেজে আসে। এবং এদেরকেও কিন্তু ওই একই রকমভাবে 19 সালের পুনরাবৃত্তি ছাত্রলীগের ছেলেরা আসে, হুমকি ধামকি দেয়, দিয়ে আর কি ওখান থেকে বের করে দেয়। এরপর এরা চলে আসার পর এই লোকসংখ্যা কম ছিল, তো ওরা যখন আমাদের রাজেন্দ্র কলেজের ক্যাম্পাস থেকে বের করে দেয় তখন আমরা চিন্তা করলাম যে আসলে এই 25-30 জন 40 জনে আসলে আন্দোলন হবে না। তো আমরা চিন্তা করলাম আমাদের আরও মানুষকে সম্পৃক্ত করতে হবে। কিন্তু আপনি তো জানেন যে আসলে গত ফ্যাসিবাদের সময়টাতে আসলে একজন মানুষকে আন্দোলন নিয়ে আসা কতটা কঠিন ছিল, আর ফরিদপুরের মতো এলাকায় তো সেটা আরও জটিল। আন্দোলনে আনা তো পরে আপনার একটা ফেসবুকে একটা কমেন্ট করা, লাইক দেওয়া পর্যন্ত ছিল। কতবার যে মানে শুধু ফেসবুকে স্ট্যাটাসের জন্য যে আমি কতবার হুমকির সম্মুখীন হয়েছি, কতবার ঝামেলায় পড়ছি, আইডি বন্ধ করতে হয়েছে। তো আমরা চিন্তা করলাম এই 20-25 জন নিয়ে আসলে এদের সাথে পারা যাবে না। আমরা আবারও মাঠে নামলাম যে আরও লোককে সম্পৃক্ত করা যায় কিভাবে, এবং ছাত্র সংগঠনগুলোর সাথে তখন সাংগঠনিক পর্যায়ে যোগাযোগ করা হলো, ছাত্র দল, ছাত্র শিবির আর সাধারণ ছাত্রদের একটা অংশ যারা পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠনটি গঠন করেছিল। তো এই সবাইকে সম্পৃক্ত করার কাজ চলতে থাকে। 14 তারিখের দিকে আমরা ডিসি অফিসে একটা স্মারকলিপি দেই। ছাত্রদের যে দাবিগুলো ছিল আর কি, কোটা সংস্কার কেন্দ্রিক দাবি, মূল দাবি ছিল, ওই দাবির এটা মানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ আর কি। কেন্দ্র থেকে ঘোষণা করা ছিল যে প্রত্যেক জেলার ডিসি অফিসে স্মারকলিপিটা দেওয়া হবে। ততক্ষণে কি আপনার ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটা কি ওখানে? ব্যানার হয় নাই, এই এখনো এই ব্যানারে বা এই নামে ছাত্র সংগঠিত হয়নি, এটা সাধারণ ছাত্র হিসাবে সবাই করছিল আর কি। আমার একটা খুব ক্লোজ ছোট ভাই, ওর নাম আশিকুর রহমান, ওর নেতৃত্বে আরও কয়েকজন ছিল, আবির, আশা নামে একটা মেয়ে ছিল। তো আমরা 67 জনের স্বাক্ষর সংগ্রহ করতে পেরেছিলাম। অনেকে স্বাক্ষর দেয় নাই, আন্দোলনে আছে বা সমর্থনে আছে, স্বাক্ষর দিতেও তখন সাহস করেনি অনেকে। তো 67 জন ছাত্রছাত্রী স্বাক্ষর দেয় এবং সেই স্বাক্ষর সম্বলিত যে একটা স্মারকলিপি আমরা ডিসি অফিসে জমা দেই। এবং ডিসি অফিসে জমা দেওয়ার পরে কিন্তু ডিসি অফিসের সামনে থেকেই একটা আবার হামলা হয়, সেটা পুলিশ এবং ছাত্রলীগের যৌথ হামলা বলা যেতে পারে। আপনারা তখন আনুমানিক কতজন গিয়েছিলেন এই স্মারকলিপি জমা দিতে? বেশি না, ওখানেও সংখ্যা এরকমই ছিল, হয়তো 50-60 জনের মতো। আচ্ছা, তো এর উপরে আবার একটা হামলা হয় 14 তারিখে। হ্যাঁ, ওখান থেকে একটা হামলা হয়। আচ্ছা, 15 তারিখে আমাদের সাথে আরও কিছু মানুষ সম্পৃক্ত হয়। এই মানুষগুলো আসলে তখন বিভিন্ন এলাকায় অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছিল, ছুটি ঘোষণা করা হচ্ছিল। 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রীদের উপর যে আক্রমণটা হয় তখনই কিন্তু হল বন্ধ হওয়া বা এরকম একটা পরিস্থিতি হয়েছে। হ্যাঁ, ওই ঘটনার পরেই আর কি। তো তখন যাদের বাড়ি ফরিদপুরে কিন্তু তারা দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ঢাকায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট বা আরও অন্যান্য জেলা থেকেও আসছে, বরিশাল থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে, ওদের বাসা ফরিদপুরে। আচ্ছা, তো ওরা সবাই ফরিদপুরে চলে আসে
চলে আসার ফলে ওদের নিজেদের মধ্যে একটা অনলাইনে একটা যোগাযোগ হয় এবং ওদেরও একটা গ্রুপ আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় এবং এই আচ্ছা। গ্রুপটা আন্দোলনে সম্পৃক্ত হওয়াতে আন্দোলনটা মূলত আর কি আরো শক্তিশালী হয়, বেশি শক্তিশালী হয় বলা যায়। এরা তো ক্যাম্পাসে আন্দোলন করে আসছে। রাইট, এখন সবার তো ওইভাবে থাকার জায়গা নাই বা হয়তো বাধ্য হয়ে অনেককে চলে আসতে সবাই হয়েছে। বাড়ি চলে আসছে। এবং যে, আমাদের হ্যাঁ। বৈষম্য বিরোধী আন্দোলনের যে ফরিদপুরের সমন্বয়ক ছিলেন প্রধান কাজী রিয়াজ, ও আচ্ছা। ওই সময় আসে ওখানে। ওকে, সে আরেক- কোন ক্যাম্পাসের? ও বরিশালের। আচ্ছা। তো এভাবে ওদের একটা প্ল্যাটফর্ম, ছাত্র শিবিরের একটা প্ল্যাটফর্ম, জাতীয়তাবাদী ছাত্র দলের একটা প্ল্যাটফর্ম, ছাত্র ইউনিয়নের একটা প্ল্যাটফর্ম ছিল, সবাই মিলে তারপরে একত্রিতভাবে আন্দোলন করার আর কি তখন প্রস্তুতি নেয় যে একটা বড় সড়ো হয়তো আন্দোলন এখানে। এ সময় আপনাদের করা যাবে। আভ্যন্তরীণ যোগাযোগটা কি, মানে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ, হচ্ছে বা তখনও কিন্তু ইয়া বন্ধ হয় নাই, নেট বন্ধ মানে হয়নি? নেট বন্ধ হয় নাই। আর আমাদের একটা গ্রুপ ছিল, সেটার নাম ছিল হচ্ছে আমাদের স্কুল। আচ্ছা। এই নামে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করেছি এবং সেখানে সব কর্মসূচি ঘোষণা হইতো এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি জানানো হইতো বিভিন্ন জনকে। ওকে। এরপরে 16 তারিখের দিকে 15 তারিখে এই বাইরের কয়েকটা ছেলে যারা এসেছিল, আমি যাদের কথা এইমাত্র বলছিলাম, হ্যাঁ। বাইরের তো বলা যাবে না, তারা ফরিদপুরেরই আসলে, জি। কিন্তু বাইরে থেকে যারা আসলো ওরাই আন্দোলনের প্রতি সমর্থন জানায় এবং ওরা কয়েকজন ফরিদপুরের কারোর সাথে ওরা ওইভাবে যোগাযোগ করতে পারেনি, যে কারণে ওরা কয়েকজন প্ল্যাকার্ড নিয়ে ফরিদপুরের যে বাস স্ট্যান্ড এলাকা সেখানে রাস্তার পাশে দাঁড়ায়, ওখানে ওদের উপরও হামলা হয়। এটা কয় তারিখে? এটাও 15 তারিখে। আচ্ছা। তো এই যে হামলার পর থেকেই আর কি হামলার খবরগুলো ছড়িয়ে পড়ে যে ওখানে 5 জন ছাত্র ছিল, তাদের উপর হামলা হয়েছে, বা ওখানে কিছু ছাত্র নেমেছিল, তাদের উপর হামলা হয়েছে, আরেক জায়গায় ছাত্র শিবির হয়তো নামছে, তাদের উপর হামলা হয়েছে। তো সবাই তারপর একসাথে আন্দোলন করার জায়গাটাতে তখন প্ল্যাটফর্মটা তৈরি হয়। ও আর 16 তারিখ একসাথে সবাই এই মানে কি বলে মানে যৌথ কর্মসূচি দেয়, মানে সেখানে দলমত নির্বিশেষে সবাই আসে এবং মোটামুটি 16 তারিখ থেকে ফরিদপুরের আন্দোলনের পরিসর বড় হয় আর কি। এটা বলা আচ্ছা। যায় যে অনেক মানুষের সম্পৃক্ততা হয়, মানে সব শ্রেণীর ছাত্ররা। এবং প্রথমবারের মতো 16 তারিখে সকল রাজনৈতিক দল যেগুলো ছিল, ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো যেগুলো ফ্যাসিবাদ বিরোধী, সবাই ঐক্যবদ্ধভাবে হ্যাঁ, মূলত আসলো। ওখানে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের আরাফাত ছিল, জিতু ছিল, তারপরে সাজ্জাদ নামে একটা ছেলে ছিল, আমাদের ছাত্র শিবিরের ছিল জিয়াদুল ইসলাম রত্ন, হাসিব, তো শিফাক, এরকম ইতু ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজী রিয়াজ। এরা সবাই আর কি তখন নির্দিষ্ট করে কেউ নেতা না, কিন্তু সবাই মিলে আন্দোলনটা তখন ফরিদপুরে বড় রকমের একটা কর্মসূচি দেয় এবং সেখানেও পুলিশের হামলা হয়, প্রচুর মারধর করা হয় এদের সবাইকে। এই মারধর করলে এরা ছত্রভঙ্গ হয়ে যায় আবার 16 তারিখ। ওরা আন্দোলনটাকে কন্টিনিউ করতে পারেনি, মারটার খেয়ে যার যার মতো হয়তো হসপিটালে গেছে এরকম। পরের দিন একটা বিষয় হয় ফরিদপুরে, যে ঘটনাটা আন্দোলনটাকে আরও শক্তিশালী করে, সেটা ফরিদপুরে কৃষি কলেজ আছে একটা। এই কৃষি কলেজটা আসলে মহাসড়কের সাথেই, এই ঢাকা যশোর যে মহাসড়কটা আছে, ফরিদপুর থেকে মাগুরা ঝিনাইদহ যাওয়ার যে মেইন রোডটা, এই রাস্তাটার সাথেই কৃষি কলেজ। এই যে আগের দিন যে ছাত্রদেরকে মারা হইল, এইটায় ক্ষুব্ধ হয়ে কৃষি কলেজের ছাত্রছাত্রীরা তাদের কলেজের সামনের রাস্তাটা পরের দিন বন্ধ করে দেয় এবং তারা ওইখানে জড়ো হয় এবং তারা ওখান থেকে একটা আন্দোলন শুরু করে। ওটা শুধু ওরাই করেছিল কৃষি কলেজের। আচ্ছা। এবং ওইখানে যেহেতু ওটা মেইন রোড ফরিদপুর এবং ঢাকা থেকে বলা যায় যে যশোর ঝিনাইদহ সাতক্ষীরা অঞ্চলের পুরা যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তো সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল, ছাত্রলীগ যুবলীগ যারা ছিল তারাও তাদেরকে সহযোগিতা করার জন্য গিয়েছে। তো ওখানে হামলাটা আরও তীব্র হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়, গুলিবিদ্ধ হয় 2-3 জন। শিক্ষকরা তাদেরকে বাঁচাতে আসে, শিক্ষকরাও 2 জন শিক্ষক গুরুতর আহত হয় কৃষি কলেজে। এই ঘটনাটা ফরিদপুরে হচ্ছে ছড়িয়ে পড়ে, কৃষি কলেজের 2 জন শিক্ষার্থীকে পুলিশ গুলি করে মেরে ফেলছে। আচ্ছা, 16 তারিখ। আসলেই তারা গুলিবিদ্ধ হয়েছে এবং প্রচণ্ড রক্তাক্ত অবস্থা, তাদেরকে মৃত মানুষের মতোই হয়তো হসপিটালে নেওয়া হচ্ছে। এটা দেখে আশপাশের লোকজন মনে করছে আসলে গুলি যখন করছে এবং মাথায় গুলি লাগছে তো তারা মরেই গেছে। এটা ফরিদপুর শহরে একদম ছবি টবি সহ খুব দ্রুত ছড়িয়ে পড়ে যে কৃষি কলেজের 2 জন শিক্ষার্থীকে পুলিশ গুলি করে মেরে ফেলছে। এতে ফরিদপুরে আন্দোলন কিন্তু আরো
চাঙ্গা হয়। মানে ওই যে আমরা একটা ভাইরাল সাক্ষাৎকার দেখছিলাম যে একজন বলছে যে স্যার একটাকে মারলে একটাই যায়, আর বাকিগুলা যায় না। হ্যাঁ তো ওরকম একটা ব্যাপার যে যখন কেউ শুনছে, কৃষি কলেজের ছেলেমেয়েরা ওরা নেমেছিল যখন ওরা শুনেছে আমাদের উপর একটা হামলা হয়েছে, হ্যাঁ তো ওদের উপর যখন আরো গুরুতর হামলা হয়েছে তখন আমরা আরো শক্তিশালীভাবে নামার জন্য চেষ্টাটা করেছি। এবং সেটা হলো পরদিন আবার আমরা ডিসি অফিসের সামনে জড়ো হওয়ার চেষ্টাটা করেছি। এবং এই দিন প্রথম 17 তারিখ, জুলাইয়ের 17 তারিখ স্কুলের ছাত্রছাত্রীরা আন্দোলনে সম্পৃক্ত। এর আগে পর্যন্ত কিন্তু এই বিভিন্ন কলেজের ছাত্ররা, একটু বড় যারা তারা ছিল, বা যারা আমাদের মতো সংগঠক তারা ছিল। 17 তারিখ ফরিদপুর জেলা স্কুল, ফরিদপুর গভর্নমেন্ট গার্লস স্কুল, পুলিশ লাইন্স স্কুল এবং ফরিদপুর উচ্চ বিদ্যালয়, আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের ছাত্রছাত্রীরা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়। এবং এইখানেও পুলিশ হামলা চালায়। ছোট বাচ্চাদেরকে দেখে তাদের যে মানে খুব একটা মায়া হয়েছে বা এরকম না। এবং এখানে পুলিশ লাইন্স স্কুলের ক্লাস 8-এর একটা মেয়ে গুরুতর আহত হয় পুলিশের লাঠিচার্জে। হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড আহত হয়, মানে আচ্ছা। ছোটোখাটো আহত হয় নাই। তাতে আন্দোলনকারীরা আরও ক্ষিপ্ত হয়েছে আমার কাছে মনে হয়েছে আর কি। আচ্ছা এবং এই 17 তারিখের আন্দোলনটাও মানে ফরিদপুরে ভালোভাবেই ছাত্ররা করতে পারছে। আচ্ছা, এই সময় কি আপনাদের আশেপাশে যে জেলাগুলো ছিল, এই জেলাগুলোর সাথে আপনাদের কোনো যোগাযোগ ছিল যে সেখানে আসলে আন্দোলন হচ্ছে কিনা, স্পেশালি মাদারীপুর এবং গোপালগঞ্জ? আমরা যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু গোপালগঞ্জে তখনও আন্দোলন, মানে গোপালগঞ্জ তো আরও পরে শুরু হয়েছে। আচ্ছা গোপালগঞ্জ যখন একেবারে মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে যে না, শেখ হাসিনাকে না নামায় আর এখন উপায় নাই। ছাত্র আন্দোলনটা কিন্তু গোপালগঞ্জে হয়নি। আচ্ছা মানে কোটা সংস্কারের যে আন্দোলনটা, পরবর্তীতে আন্দোলনটা যখন এক দফায় আসলো ও তখন আসলে তারা ওখানকার তারা কিছু তারা কিছু তারা মানুষ তারা হয়তো- সম্পৃক্ত হয়ে তারা সম্পৃক্ত হয়েছে এবং ভালোভাবে গোপালগঞ্জে আন্দোলন পালিত হয়েছে। বাদবাকি জেলার সাথে সেরকমভাবে আমরা যোগাযোগ করতে পারি। তারপর তো অনলাইন বন্ধ করে আরেকটা সিচুয়েশন তৈরি করা হলো। তো এই সময়টাতে যেহেতু বললেন যে বৈষম্য বিরোধী আন্দোলন বা যে ব্যানারটা ছিল, এই সংগঠনটা বা প্ল্যাটফর্মটা তখনও পর্যন্ত সেখানে সংগঠিত হয়নি, হয়তো নিজেরাই বিভিন্ন ছাত্র সংগঠনগুলো একসাথে কাজ করেছে। বৈষম্য বিরোধী কিন্তু ঢাকার সাথে সেন্ট্রালি যোগাযোগটা করতেন কিভাবে বা কারা করতো এটা? এই আন্দোলনটা তখন ঢাকার সাথে যোগাযোগ করে হয় নাই, মানে ঢাকায় দেখতেছে যে শুধু ঢাকায় এটা হচ্ছে, দেখে দেখে করা বাস হয়েছে। এরপরে তারা সেখানে শুরু হ্যাঁ, করে হ্যাঁ, দিছে। এরকম ভাবে করা হয়েছে। ওকে এবং 18 তারিখ তো ইন্টারনেট বন্ধ করে দেওয়া হইলো, হ্যাঁ এবং সেটা শুধু মোবাইল ইন্টারনেটটা বন্ধ করা হয়েছিল। এবং ফরিদপুরে তখন আমার মনে আছে যে আমাদের যারা পরিচিত বিভিন্ন অফিসের ওয়াইফাই কানেকশনগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, যাতে আমরা ওই রাস্তা থেকে ওইটাকে ব্যবহার করতে পারি। ওকে বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক দলের একটা ছেলে ছিল, আমার ছোট ভাই, খুব ক্লোজ সম্পর্ক, মাহমুদুল হাসান ওয়ালিদ, ওই ব্যাপারটাতে খুব হেল্প করে। আচ্ছা তো ওই দিন ডিসিশন নেওয়া হয় যে পুলিশ যেহেতু আমরা এক জায়গায় হলেই কি করতেছে, আমাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে, হ্যাঁ। প্রচণ্ড মারধর করছে, বাচ্চা ছেলে মেয়েদেরকে পর্যন্ত মারছে। তো সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা বিভিন্ন জায়গায় মিছিল করি, সমাবেশ করি, যাতে পুলিশও ভাগ হয়, আচ্ছা এরকম একটা পরিকল্পনা করা হয়। যার কিন্তু ফলে- আপনাদের তো অতগুলো লোকবল না, তখন তো লোক চলে আসছে। আচ্ছা লোক মোটামুটি 17 তারিখ থেকেই অনেক লোক চলে আসছে। আচ্ছা আচ্ছা বিভিন্ন আমি তো স্কুল বললাম যে কলেজের, স্কুলের স্টুডেন্টরা হুম, পর্যন্ত হুম, চলে আসছে। এবং তখন বিভিন্ন জায়গায় এক একজনের নেতৃত্বে এক একটা জায়গায় ছাত্র শিবিরের ছেলেরা, ফরিদপুরের একটা জায়গা আছে শ্রীঅঙ্গন মহিম ইনস্টিটিউশনের সামনের জায়গাগুলো, ওখানে তারা সমাবেশ করে। স্বেচ্ছাসেবক দলের বললাম ওয়ালিদ, ওরা অম্বিকা চরণ মজুমদার হলের সামনে সমাবেশ করে, ডিসি অফিসের সামনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা পরে স্বেচ্ছাসেবক করছে। দল তারা কোন ব্যানারে করেছে? এটা ব্যানারে না, আমি জানিও স্বেচ্ছাসেবক দলের আচ্ছা, আচ্ছা, দলের মানে ওর মতো করে হ্যাঁ, কিছু হ্যাঁ, শিক্ষার্থীকে হ্যাঁ, নিয়ে হয়তো বা শিক্ষার্থীরা, আন্দোলনটাকে করেছে। এটা কেউই তখন তো ব্যানার নিয়ে আসে নাই আন্দোলন, হ্যাঁ কেউই নিজের ব্যানারে আসে নাই। ব্যানার তো মনে হয় আমরা বিজয়ের পরে নানা রকম ব্যানার আসলো আর কি। হ্যাঁ এবং সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে আন্দোলন হয়, ওখানেও হামলা হলো। এবং তখন আমরা যেরকম বিভিন্ন স্পটে আন্দোলন করছিলাম, পুলিশও বিভিন্ন ভাগে বিভক্ত হইতে তখন বাধ্য হয়েছে, যার ফলে পুলিশ কিন্তু অত শক্তিশালী আক্রমণ আর করতে শক্তিশালী পারে না। আক্রমণ করতে পারে, তবে গ্রেপ্তার করে। বিশেষ করে তখন যেহেতু স্কুলের ছেলে মেয়েরা ছিল, ওদেরকে প্রচুর গ্রেপ্তার করে। ওদের ধারণা ছিল যে এইসব বাচ্চা ছেলে মেয়েরা হয়তো নামছে, বাবা মা জানে না,
ছাত্রদেরকে ধরে টরে এনে একটু ধমক টমক দিয়ে দিলে আন্দোলন হয়তো স্তিমিত হয়ে যাবে। আচ্ছা। তো ওই দিন তারা একটা হিউজ সংখ্যক ছাত্রছাত্রীকে ফরিদপুর থেকে গ্রেপ্তার বলা যাবে না, আটক মূলত বলা যায়। এবং পরবর্তীতে আমরা যে তালিকাটা পেয়েছি, আমরা এদেরকে ছাড়ানোর পরে থানা থেকে, সেখানে প্রায় 92 জন ছাত্র এবং ছাত্রী ছিল অন্তত 42 জনের মতো। আচ্ছা। এদেরকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, পরবর্তীতে গার্ডিয়ান আসার পরে হয়তো মুসলেকা দিয়ে ছেড়ে দিয়েছে। গার্ডিয়ানদের ডাকা হয়েছে, মুসলেকা দিয়ে ছাড়ানোর চেষ্টা হয়েছে এবং একটা ছেলেকে মারধর করা হয়েছে এবং এই কেউ হয়তো ফটোকপি করতে আসছে, তাকে বলা হয়েছে এটা শিবির ধর। সবাইকে যে আন্দোলন থেকে ধরছে তা না। আচ্ছা আচ্ছা। তো এরকম ধরলে তো তখন পরে আবার তাদেরকে ছাড়ানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয় এবং আমাদের ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, ছাত্রদলের সাবেক সভাপতি বেনজির আহমেদ তাবরিজ ভাই, উনি এই বিষয়টাতে আমাদের একটু হেল্প করেন, থানায় যোগাযোগের বিষয়টাতে। আচ্ছা। তারপরে আমরা ওদেরকে মুক্ত করতে পারি। এটা হচ্ছে 18 তারিখের ঘটনা এবং 18 তারিখ বিকেলে ওয়াইফাই কানেকশনও বন্ধ করে দেওয়া হয় এবং ডিশ লাইনও বন্ধ করে দেওয়া হয়। আমি জানি না এটা অন্য জেলায় কি হয়েছে। ফরিদপুর জেলার মানুষ কিন্তু টিভিও দেখতে পারে নাই, অর্থাৎ ঢাকার সাথে পুরোপুরি বিচ্ছিন্ন। আচ্ছা। আমরা জানি না যে আসলে ঢাকায় কি হচ্ছে। তখন ঢাকার খবর জানার একটাই পদ্ধতি, সে 71-এর মতো অবস্থা, যে ঢাকা থেকে কেউ আসলো তো সে এসে বলল যে এই ঢাকা শহরে তো 20 জনকে মেরে ফেলছে বা এই হয়েছে সেই হয়েছে। ওয়াইফাই বন্ধ, মোবাইল নেটওয়ার্ক বন্ধ এবং কি বলে টিভিও। মিডিয়া তখনও যদিও আমরা বলি যে হলুদ মিডিয়া, কিন্তু মিডিয়াতে তো কিছু খবর অন্তত দেখানো হচ্ছিল, যে কিছু খবর আমরা পাচ্ছিলাম। সেটাও যখন অফ হয়ে গেল তখন ঢাকার সাথে আমরা পুরাপুরি বিচ্ছিন্ন হয়ে গেলাম। এবং ফরিদপুরে তখন আর আমরা কি করব, এই ছোটখাটো মিছিল টিছিল হয়েছে। এরপরে আবার ইন্টারনেট চালু হয়েছে 26 তারিখে। তো চালু হলে ওই দিন একটা কর্মসূচি ছিল কেন্দ্র ঘোষিত। এর মাঝখানে কিন্তু ঢাকায় অনেকগুলো হতাহতের ঘটনা ঘটছে। তাদের জন্য গায়েবানা জানাজার কর্মসূচি সম্ভবত ছিল 26 তারিখে। তো ফরিদপুর শহরে এই গায়েবানা জানাজার কর্মসূচিটা ঘোষণা করা হয় আমাদের ওই প্ল্যাটফর্ম থেকেই। এবং জামাত ইসলামী ছাত্র শিবিরের যে গ্রুপটা ছিল, ওটা হলো বললাম আমি আগেই, আমাদের স্কুল এই নামে একটা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। তো পাশাপাশি সবাই জাতীয়তাবাদী ছাত্রদল বা কাজী রিয়াজ সবাই মিলেই এই আয়োজনটা করা হয়। এবং ফরিদপুর শহরের বাইরে, ওটা একটা মেইন রোডের পাশে একটা মাঠ আছে বাখুন্ডা, তো সেখানে এই গায়েবানা জানাজার কর্মসূচিটা মূলত করা হয়। তো পুলিশ আগে থেকেই সেখানে গিয়ে হামলা টামলা করে ওটা ভঙ্গ করে দেয়। এটা কি পুলিশ জানতো কোনোভাবে? হ্যাঁ, পেয়ে গেছে ইনফরমেশন ওরা। এবং পুলিশ তখন সব জায়গায় কারফিউর মতো অবস্থা। তো সেখান থেকে আরও এগিয়ে, শহরের আরও দূরে গিয়ে, ওই জায়গাটার নাম মহিলা রোড, সেখানে আবার তারা আবার জড়ো হয়। তো সেখানেও আবার পুলিশ হামলা করে। তারপর আরও দূরে গিয়ে তালমার দিকে, ওইদিকে একটা এলাকা, সেখানে গিয়ে গায়েবানা জানাজাটা করে তারপরে ওখান থেকে আবার নতুন কর্মসূচির মানে পরিকল্পনা করা হয় আর কি, সবাই মিলে যেটা বলা হয়। তো হঠাৎ করে এরপরে 30 তারিখে সম্ভবত তো প্রোফাইল লাল কর্মসূচি ছিল। তখন আর কি ফরিদপুর ওই কেন্দ্রের সাথে সাথে ঢাকা থেকে যে ঘোষণাটা হচ্ছে তারই আলোকে আর কি সেই কাজগুলোই করে, নিজেদের কোনো কর্মসূচি তারা বাস্তবায়ন করেনি। 31 তারিখে হঠাৎ করে একটা জিনিস দেখা গেল, সেটা হচ্ছে এই যে আমি আগে বলছিলাম আপনাকে 2019 সালে আমাদের আন্দোলনের স্মৃতি, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ চৌধুরী রিয়ান, তো উনি হঠাৎ করে একটা ছেলেকে নিয়ে আসেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের, যে ছেলেটা অনলাইনে বিভিন্ন সামাজিক মাধ্যমে, ফেসবুক লাইভে এবং সাংবাদিকদের সামনেও সংবাদ সম্মেলন করে সে ঘোষণা দেয় যে আমি এই আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং আমি এই আন্দোলন স্থগিত করছি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। আর কোনো হ্যাঁ, এটাকে নিয়ে আসলো কে? এটা ছাত্রলীগের সভাপতি, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটা ছেলে, ছাত্রলীগের সাথে হয়তো সম্পৃক্ত, তাকে নিয়ে আসা হয়। ও ঘোষণা দিল যে আমি সমন্বয়ক এবং আমি আন্দোলন এই মুহূর্তে স্থগিত করছি। আচ্ছা, ও আমার মনে ভুল হয়েছে, এটা সম্ভবত 29 তারিখে এই ঘটনাটা ঘটে। এতে কি হয়, ছাত্ররা আরও ক্ষিপ্ত হয়। তো আমরা তো জানি আমরা কারা আন্দোলনটা করছি, কারা সংগঠিত করছি, কারা অন্যদেরকে ডাকছি, কর্মসূচি ঘোষণা করছি, তো এই কোথা থেকে আসলো, এরকম একটা প্রশ্ন সবার মধ্যে জাগে এবং তারা বোঝে যে এটা আসলে ছাত্রলীগের একটা
সাজানো নাটক। আচ্ছা। এবং ছাত্রলীগ তখন বুঝে গেছে বা আওয়ামী লীগ তখন বুঝে গেছে যে আন্দোলনটাতে সাধারণ মানুষের সম্পৃক্ততা তৈরি হচ্ছে, শুধু ছাত্রদের আন্দোলন এটা আর নাই। যে কারণে তারা কি করে যে যেহেতু এই আন্দোলনের কোনো নির্দিষ্ট নেতা নেই, তো একজনকে যদি নেতা সাজিয়ে ঘোষণা দেওয়ানো যায় যে আন্দোলন স্থগিত, সাধারণ মানুষ হয়তো মনে করবে যে তাইলে আন্দোলন স্থগিত। তো এই কৌশলটা তারা অবলম্বন করে ওইখানে। তো যারা ছাত্র আন্দোলন সংগঠিত করছিলাম আমরা তখন আরো মানে এটাতে আরো মোটামুটি আরো ক্ষুব্ধ হই, যার ফলে আরো বড় করে আন্দোলন করার চেষ্টা করি। এবং ওরা এই বোকামিটা কেন করছে আমি জানি না, এটা এরা আগেও করছে, 19 সালেও আমি বললাম যে একবার এরা করেছিল এটা। 31 তারিখ আমাদের ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ব্যানারে একটা মিছিল দেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালের সামনে, মেডিকেল কলেজের সামনে আর কি। এই মিছিলটার অর্গানাইজটা যে করে পুরোটাই ছাত্র শিবির এবং জামাত ইসলামীর সহায়তায়। এটা ফরিদপুরের সবচেয়ে বড় মিছিল ছিল আর কি আন্দোলনে একত্রিতভাবে। ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে মিছিলটা শুরু হয় এবং এখানে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, আমি কিন্তু বলছি না যে মিছিলে সব ছাত্র শিবিরের মানুষজনই উপস্থিত ছিল। মিছিলটা মানে প্রস্তুতিটা আর কি সংগঠিত করাটা ছাত্র শিবিরের মাধ্যমে হয়েছিল, কিন্তু সম্পৃক্ত হয়েছিল সবাই। এবং এই ছাত্র দল বা ছাত্র ইউনিয়ন সবাই এসে ওই মিছিলটাতে যুক্ত হয়েছিল। আর মিছিলের সামনের দিকে অ্যাপ্রন পরে এবং স্টেথোস্কোপ গলায় দিয়ে আর কি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ছিল। এই কারণে যে হয়তো সিম্প্যাথি হতে পারে পুলিশের যে সামনে ডাক্তাররা আছে এরকম একটা ব্যাপার থেকে। এবং আরও খণ্ড খণ্ড মিছিল ধারাবাহিকভাবেই আসছিল বিভিন্ন গ্রুপের। এবং এই মিছিলটার ছবির কথা আমি বললাম, যেটা সারা দেশে খুব ভাইরাল হয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে ডক্টর পিনাকি ভট্টাচার্য এই মিছিলের একটা ছবি পোস্ট করেছিলেন যে সরকার পতনের আন্দোলন এখন আর শুধু ঢাকায় না, বাইরেও ছড়িয়ে পড়েছে, এরকম একটা ব্যাপার ছিল। তো এই মিছিলটা হয় কিছু দূর এগিয়ে শামসুল উলুম মাদ্রাসা, সেখানে আসলে মিছিলটাকে হামলা করা হয়। তো তারা পুলিশকে পিছু হটায়, আবার তারা জনতা ব্যাংকের মোড় পর্যন্ত যায়, ভাঙা রাস্তার মোড় দিয়ে ওখানে একবার হামলা হয়। তো কিছু দূর তারা যায়, তারপর এক সময় শেষ হয়। এবং ওই দিন থেকে ফরিদপুরে নির্যাতনের পরিমাণটা বাড়ে। ওই পিনাকি ভট্টাচার্যের ছবিটা ফরিদপুরবাসীর উপর খুব হিট করেছে এটা। হ্যাঁ, এবং এতে কি হয়েছে, ওই ছবি দেখে দেখে গ্রেপ্তার করা হয়েছে। এবং রাতের বেলা এই বিভিন্ন বাসায় গিয়ে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে, তাদের পরিবারকে পর্যন্ত নানাভাবে হুমকি ধামকি দিয়ে মানে আটকে রাখার মতো একটা ব্যাপার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। আমার পাশের বিল্ডিং থেকে গ্রেপ্তার হয় তাকবীর নামে, ওই মিছিলের একদম সামনে ওকে স্লোগান দিতে দেখা গেছে। তো তাকবীর নামে ছাত্র শিবিরের একটা ছেলে আমাদের ঠিক পাশের বাসা থেকে ওকে গ্রেপ্তার করা হয়। তো আমরা ওকে যখন গেট ভাঙতেছে ওর বিল্ডিংয়ের, তখন আর কি আমরা ওখান থেকে আর কি সরে যাই। তো এভাবে অনেকগুলোকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে শুধু গ্রেপ্তার করা হয় নাই, গ্রেপ্তার করে তাদেরকে নির্যাতনও করা হয়েছে। পাশাপাশি এদের মাধ্যমে অন্যদের বাসায় যাওয়ার চেষ্টা করা হয়েছে। শিবিরের একটা ছেলেকে গ্রেপ্তার করেছে, তো জামাত ইসলামীর কোন কোন নেতা আছে তাদের বাসায় নিয়ে চলো, এরকম একটা ব্যাপার ছিল, যেটা আমরা পরে ওদের কাছ থেকে শুনেছি। আর যেটা দেখেছি সেটা হলো পরের দিন জামাত ইসলামীর কার্যালয়ে অভিযান চালানো হয়। নিষিদ্ধ হয়ে গেল তো পরের দিন? না, পরের দিন তখন নিষিদ্ধ হওয়ার দিনটাতেই ফরিদপুরে কিন্তু জেলা জামাতের কার্যালয়ে মানে অভিযান চালায় পুলিশ, এবং দেশের সব মিডিয়া এটা দেখায় যে জামাত ইসলামীর গোপন আস্তানায় পুলিশের অভিযান, এরকম একটা শিরোনাম তারা দেখায়। জেলা কার্যালয় হয়ে গেল গোপন আস্তানা। হ্যাঁ, গোপন আস্তানা। তো এবং ওখানে যে বইটইগুলো ছিল, ধর্মীয় বইটই, সেগুলোকে দেখানো হয় জিহাদি বই হিসাবে। এবং ওই তাকবীর ছেলেটাকে সাথে করে নিয়ে জামাত ইসলামীর জেলা কার্যালয় পুলিশ এমনিতেই চিনে, এটা সম্পূর্ণ একটা নাটক ছিল আর কি। তো পুলিশ ওখানে আসে, অনেকবার আসছে, আমিও দেখেছি যে ইফতার মাহফিলে আসছে, বলছে ইফতার করে চলে যান, কেউ বক্তব্য দিবেন না, এর আগে। তো এইভাবে ছিল, কিন্তু ওই দিন ওই নাটকটা সাজানো হলো যে ছাত্র শিবিরের এক ক্যাডারকে ধরা হয়েছে আর তার মাধ্যমে জামাত শিবিরের একটা গোপন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। এটা সারা দেশের সব মিডিয়াতে খুব, মিডিয়ার অবস্থা আমরা জানি এবং এখনো তো দেখছি মিডিয়া কিভাবে আর কি হলুদ মিডিয়ার কার্যক্রম। তো সেইটা তারা, ওই নাটকটা তারা ওখানে দেখায় এবং তারা নিজেরা নিয়ে গিয়েছিল কিছু সরঞ্জাম টরঞ্জাম, আমি জানি না, ভিডিওতে দেখলাম যে বোমা টোমা সাদৃশ্য কিছু বস্তু। একটা বাসায় ওনারা যায়,
তো তখন বিএনপি এবং জামাত ইসলামের যারা নেতা ছিলেন তারা কেউ কিন্তু বাসায় ঘুমাতেন না। দিনের বেলা তার আন্দোলনে ছিলেন, এটা তো স্বীকার করতেই হবে, কিন্তু রাতে তারা দেখা যায় বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় বা অন্য কোথাও গিয়ে ঘুমাতেন। তো একটা বাসায় গিয়ে পাওয়া গেল না তাকে, তো তার স্ত্রীর গয়নাগাটিগুলো গা থেকে খুলে পর্যন্ত নিয়ে আসছে। এরকম ঘটনা ফরিদপুরে ঘটছে। এগুলো মানুষকে আরও বিক্ষুব্ধ করেছে যখন এগুলো ছড়িয়ে পড়েছে, যে একটা পুলিশ গ্রেপ্তার করতে গেছে আসামিকে গ্রেপ্তার করবে, সমস্যা নাই, সে নির্দোষ হোক দোষী হোক, তার স্ত্রীর গায়ে হাত দিয়ে তো গয়নাগাটি খুলে নিয়ে আসবে না। খুবই প্যাথেটিক। এই গ্রেপ্তার কেন্দ্রিক কারণে এবং এই যারা প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছে তাদের প্রত্যেকের বাড়িগুলোতে হানা দেয়। এটা 31 তারিখের পরে আর কি, 1 তারিখে বাড়িগুলোতে হানা দেয়। এবং জামাত ইসলামী প্রধান সমন্বয়ক বলতে তখন কি কেন্দ্র থেকে যে সমন্বয়ক লিস্ট, সেখানে কি ফরিদপুরের না 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 সমন্বয়ক বলতে আমি আসলে যারা সমন্বয় করেছে তাদের কথা বলছি আর কি। যারা আমি ওই যে শুরু থেকেই তো তাদের নাম বারবার বলছি যে আমাদের ইতু ছিল, তারপরে আরাফাত ছিল, রত্ন ছিল, জিতু, এরা সবাই সবার কথাই বলছি। এদেরকে থ্রেট দেওয়া হয়, বাড়িতে যাওয়া হয়, মানে একেবারে অবরুদ্ধ করার মতো অবস্থা। 1 তারিখে আসলে ফরিদপুরে সেইভাবে কিছু কোনো কর্মসূচি করা সম্ভব হয়নি। তো 2 তারিখে আবার সবাই একত্রিত হয়। আচ্ছা। এবং ফরিদপুরের জনতা ব্যাংকের মোড় যে জায়গাটা একদম ফরিদপুরের প্রাণকেন্দ্র, 2 তারিখেই হয়তো মানে আমার যতদূর মনে পড়ে হেফাজতে ইসলামের একটা কর্মসূচি ছিল। আচ্ছা। এই হত্যা বা ছাত্র অত্যাচারের বিরুদ্ধে আর কি তারা ফরিদপুরে একটা মিছিলের আয়োজন করে বাদ জুম্মা। এবং আমার যতদূর মনে পড়ে যে এবং এই জুম্মার নামাজের পর তাদের বিভিন্ন ছাত্র সংগঠন তারা চিন্তা করে যে আমরা সবাই ওই মিছিলটাতে একসময় সামিল হব। তারা বিভিন্ন জায়গায় জড়ো হয়েছিল। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, তারপরে যুবলীগের রাহাত খান, ফরিদপুর 2-এর সংসদ সদস্য ছিলেন শাহাদাব আকবর চৌধুরী, এরাও অস্ত্র হাতে শহরের বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন পুলিশের সাথে। আবার হেফাজতে ইসলাম যেহেতু একটা কর্মসূচি ঘোষণা করেছে, স্বভাবতই আগের সরকারটা ইসলামপন্থীদের একটু বেশি ভয় পেত আমার কাছে মনে হয়েছে। তো আর ছাত্র প্রতিনিধি বা ছাত্রদের যেসব গ্রুপ ছিল বিভিন্ন, তারা বিভিন্ন জায়গায় সংগঠিত ছিল যে জুম্মার নামাজের পর হেফাজতের সমাবেশে গিয়ে মিছিলে গিয়ে আমরা যুক্ত হয়ে যাব, তাতে মিছিলটা বড় হবে এবং প্রতিবাদটা আরো কঠিনভাবে করা যাবে। তো এরা যখন শুরু করে, হেফাজতে ইসলামের আলেম ওলামারা যখন মিছিলটা শুরু করে, আসলেই সব মানুষ সেখানে জড়ো হয় এবং একটা বিপুল সংখ্যক জনসমাগম তৈরি হয়। তো পুলিশ সামনে থেকে পিছন থেকে 2 দিক থেকেই টিয়ার গ্যাস মারতে থাকে এবং সাউন্ড গ্রেনেড ছোড়া শুরু করলে হেফাজতের যারা সামনে ছিলেন নেতৃত্বস্থানীয় লোকজন, তারা ব্যানার টানার ফেলে আর কি তারা চলে যায়। চলে যাওয়ার ফলে তারা থাকলে হয়তো, আমার কাছে মনে হয়েছে তারা থাকলে হয়তো অত্যাচারের পর্যায়টা আরেকটু কম হতো। আমি জানি না আওয়ামী লীগের আসলে সেই ধরনের সহমর্মিতা ছিল কিনা, তারা তো আলেম ওলামাকে আসলে রেহাই দেয়নি কোথাও। তারপর ওনারা সরে যাওয়াতে আসলে ছাত্রদের উপর আরও একদিক থেকে লাঠিচার্জ, একদিক থেকে গোলাগুলি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, মানে পুলিশের অস্ত্র যতগুলো আছে, পাশাপাশি ছাত্রলীগের কাছে তখন অস্ত্র পৌঁছে গেছে। আমাদের পাওয়া তথ্য মতে প্রায় ছাত্রলীগের 200 নেতাকে আর কি আর্মস সরবরাহ করা হয়েছে কেন্দ্র থেকে ফরিদপুরে, যে পুলিশ বাহিনীর সাথে তারাও কাজটা করবে আর কি। আচ্ছা। তো এইভাবে 3 তারিখে চলতে থাকে। তবে এক সময় পুলিশ কিন্তু পিছু হটে এবং 3 তারিখে ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে আমার কাছে মনে হয়েছে যে আন্দোলনটা আসলে ছাত্রদের, মানে রাস্তাটা ছাত্রদের হাতেই চলে গেছে। পুলিশ তাদেরকে পারছে না নিয়ন্ত্রণ করতে এবং পুলিশ একসময় মনে হয় যে ব্যর্থই হয়ে যায়। ছাত্ররা এই টিয়ার সেল গুলিটুলি উপেক্ষা করে চলতে থাকে এবং ওই দিন টিয়ার সেল, মানে আমারও টিয়ার সেল লাগে আর কি। 3 তারিখে আসলে বলা যায় যে রাজপথ বলি বা আন্দোলনটা বলি, সেটা মোটামুটি ছাত্রদের দিকেই চলে যায়। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, আন্দোলনে আমরা একটু আগে বলছিলাম যে আওয়ামী অধ্যুষিত এলাকা, যে কারণে ফরিদপুর আন্দোলনে পিছিয়ে, কিন্তু ফরিদপুর কিন্তু বিজয় হয়েছে একদিন আগে। 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। ফরিদপুরে 4 তারিখেই ছাত্রদের দখলে চলে গেছে ফরিদপুর শহরটা। আচ্ছা। তো
যাই হোক, আমরা 3 তারিখে ছিলাম। 3 তারিখে সন্ধ্যাবেলা ছাত্ররা নিজেদের কর্মসূচি নিজেরা সমাপ্ত করে এবং পরের দিনের কর্মসূচি ঘোষণা করে যখন আমরা যার যার বাসায় চলে গেছি, এবং 4 তারিখ 3 তারিখের আরেকটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়। মানে এই যে ছাত্র লীগ, আওয়ামী লীগ বা যুবলীগের যারা অস্ত্র হাতে ছিলেন বিভিন্ন রাস্তায়, বিশেষ করে জনতা ব্যাংকের মোড়ে ছিলেন, ফরিদপুর থানার মোড়ে ছিলেন, ছাত্রদের ধাওয়া খেয়ে কিন্তু এরা একসময় পালায়, এবং এদের পালানোর ভিডিওটা কিন্তু সারা দেশে খুব ভাইরাল হয়, যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ইশতিয়াক আরিফ কীভাবে আর কি দিয়ে মানে মানুষের ঘরের পিছন দিয়ে নোংরা টোপা দিয়ে ডাস্টবিনের ভিতর দিয়ে পালিয়ে যাচ্ছে। এটা 3 তারিখে? এই 3 তারিখ এরকম একটা ভিডিও সারা দেশে ছড়ায় যায়। আচ্ছা। এইটাতে সারা দেশের মানুষের কি হয়েছে আমরা জানি না, ফরিদপুরের মানুষের মানে সবাই আন্দোলনের স্পিড আরো হ্যাঁ। বেড়ে গেছে, যার ফলে 4 তারিখে তারা আরো বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে হচ্ছে তারা নামছে। এবং এই যে 3 তারিখেও আন্দোলন কর্মসূচি ছিল মেডিকেল কলেজ থেকে, 4 তারিখেও পরবর্তী সবগুলো আন্দোলনই মেডিকেল কলেজ থেকে শুরু হয় এবং তারপরে আস্তে আস্তে শহরের দিকে ঢোকে। ওই সময় আমরা কিছু সহায়তা পেয়েছি, বিশেষ করে সারাদিনই তো রাজপথে থাকার কারণে পানি এবং খাবারের বিষয়ে সহায়তা। এই যে রাস্তাটা, মেইন রাস্তাটা ফরিদপুর শহরের মাঝখান দিয়ে মেডিকেল কলেজ দিয়ে একেবারে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে গেছে, আবার ডান দিক দিয়ে শহরে ঢুকেছে। ওই রাস্তাটার একটা সাইডে মাওলানা আব্দুল আলী সড়ক, আপনি চিনেন কি না, জামাত ইসলামের প্রাক্তন সেক্রেটারি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবদের বাড়ি ওখানে। আচ্ছা। ওনার বাবা মরহুম মাওলানা আব্দুল আলী সাহেবের নামে একটা ওখানে রাস্তা আছে। তো এই আব্দুল আলী সড়কে ওনার বাড়ি এবং ওনাদের আত্মীয় স্বজন বেশ কিছু ওখানে আছেন। জামাত ইসলামীর ফরিদপুর পৌরসভার সেক্রেটারি ইব্রাহিম মুনতাজির তাকিম, ওনাদের ওখানে একটা বড় বাড়ি আছে, বাড়ির মধ্যে অনেক জায়গাও আছে। তো ওইখানে খাবার দাবার রান্না করা হতো, খিচুড়ি টিচুড়ি রান্না করা হতো, এবং সেই খাবারগুলো কিন্তু আন্দোলনকারীদেরকে দেওয়া হয়েছে। অন্যরাও দিয়েছে, মানে এটার সাথে আমি সম্পৃক্ত থাকার কারণে এটা হয়তো আমি জানি, আরও প্রচুর খাবার আসছে, পানি আসছে, যার ফলে আন্দোলনকারীরা কিন্তু এই সহায়তাটা ওখানে পেয়েছে এবং ওরা আন্দোলনটাকে ধরে রাখতে পেরেছে। এবং 4 তারিখে যখন ছাত্ররা নামে তখন প্রথম দিকে আওয়ামী লীগ কিছু ছিল রাস্তায়, তারপরে তারা আর থাকে নাই, যখন দেখছে তাদের ওই সেক্রেটারি পালায়ে গেছে এরকম একটা ব্যাপার, হয়তো ওরা হীনমন্যতায় ভুগতেছিল বা হতাশ হয়ে যাইতেছিল। এবং 4 তারিখ থেকে ফরিদপুর শহরে ভাঙচুর শুরু হয়। আমরা মেডিকেল কলেজ থেকে মিছিল নিয়ে আসছিলাম, শামসুল উলুম মাদ্রাসার ছেলেরা বের হয়ে আসে, সামনে এসে বঙ্গবন্ধুর মুরাল আছে ওটাতে ওরা একটু ভাঙচুর টাংচুর করে 4 তারিখে। হ্যাঁ, এবং তারপর একটা দিকে চলে যায় রাজবাড়ি রাস্তার মোড়ে শেখ মুজিবের মূর্তি ছিল, ওখানে একটা গ্রুপ যায়, ওরা সেখানে গিয়ে মূর্তি ভাঙচুর করে, এবং আরেকটা গ্রুপ শহরে ঢুকে যায়। মানে তখন গ্রুপ মানে আর ছোট গ্রুপ না, তখন গ্রুপ মানে একটা বিপুল জনসমাগম। এবং কিছু কিছু স্থাপনা তো আমরা ঠেকানোর চেষ্টা করছিলাম যে এটা যেন না ভাঙা হয়, মানে আমিও এরকমভাবে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা আসলে শেখ হাসিনার জিনিস না। কিন্তু রাস্তার মাঝখান দিয়ে যে গাছগুলো আছে, তো আসলে বিক্ষুব্ধ জনতা কি করবে, তো এটা তো বলা যায় না, তো ওরা ওইগুলো উঠাই ফেলতেছিল কেউ কেউ। এরপরে আমাদের একদম থানার পাশেই আওয়ামী লীগের কার্যালয় একদম ভেঙে ওই দিনই গুড়িয়ে দেওয়া হয়। এটা কিন্তু 5 তারিখ না, 4 তারিখেই। 4 তারিখে আওয়ামী লীগের কার্যালয় ফরিদপুরে একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, থানায় আগুন দিয়ে দেওয়া হয়। আচ্ছা। এবং পুলিশ এলোপাথাড়ি গুলি করে, এবং ওই দিন কিন্তু ফরিদপুরে একজন মারা যায় ওই এলোপাথাড়ি গুলিতে। 4 তারিখে? হ্যাঁ, এই প্রথম শহীদ হলো একজন শহীদ ফরিদপুরে হয়। ফরিদপুরের বেশ কয়েকজন শহীদ হয়েছে, 7জন শহীদ হয়েছে, এরা বাইরে, হ্যাঁ ঢাকায়। আচ্ছা। সর্বকনিষ্ঠ শহীদও তো ফরিদপুরের আহাদ 29 তারিখে শহীদ হয়, ওই 8 তলার ব্যালকনিতে ছিল, সেখান থেকে গুলিবিদ্ধ হয় 4 বছর বয়সের। এই ওর মৃত্যুর খবরটাও কিন্তু ফরিদপুরের আন্দোলনকে, আমার হয়তো অনেক কিছু বলতে মানে প্রত্যেকটা খবরই আসলে যখন আন্দোলন যেখানেই হোক না কেন, সেটা যদি ফরিদপুরের বা স্থানীয় লোকবলের হয় তখন তো স্বাভাবিকভাবে তারা বেশি আরো ট্রিগার্ড হবে এবং আরো বেশি উৎসাহিত হবে। এটা কষ্টদায়ক। ফরিদপুরের মানুষ যখন শুনলো যে আমার এলাকার একটা 4 বছরের বাচ্চা এবং সে 8 তলার ব্যালকনিতে খেলতেছে, তো সেখানে সে গুলিবিদ্ধ হয়েছে, তখন ফরিদপুরের মানুষ আরো বিক্ষুব্ধ হয় আর কি একটা সময়। তো 4 তারিখ এই ঘটনাগুলো ঘটে, এবং অপরদিকে ছাত্রলীগ আওয়ামী লীগের কার্যক্রম চলে। মানে একদিকে আমাদের একটা আন্দোলনের কর্মসূচি ভাঙচুর চলছে, আবার ওরাও কিন্তু থেমে নাই, উভয় পক্ষেরই কার্যক্রম ছিল এই দিন পর্যন্ত। এবং 4 তারিখ আমাদের
আহ, শিফাক ছাত্র শিবিরের একটা ছেলে, ফরিদপুরে একটা ক্লাব আছে আলিপুরে উদয়ন ক্লাব, শিফাক নামের একটা ছেলে, আরেকটা ছেলে আছে ওর নাম হচ্ছে সম্ভবত সিফাত। তো এই দুইটা ছেলেকে ওরা যে কোনোভাবে আর কি যে কোনো জায়গা থেকে পেয়ে আর কি একলা পাইছে বা যে কোনো জায়গা থেকে তারা ধরে ফেলছে এবং তারা নিয়ে গেছে এবং উদয়ন ক্লাবের মধ্যে নিয়ে তাদেরকে মোটামুটি আবরার ফাহাদ ক্যাটাগরিতে টর্চার ওটা কি করা হয়। ছাত্রলীগ করেছে? হ্যাঁ, ছাত্রলীগ করছে। আচ্ছা। এবং দুর্ভাগ্যজনক এই ছাত্রলীগ, শিফাকের কথা আমি বললাম, শিফাকের স্কুলের জুনিয়র যে তাকে মারছে, আচ্ছা। ফরিদপুর জেলা স্কুলের। তো এবং এত পরিমাণে মারছে, মানে বিভৎস দৃশ্য। এই ঘটনাটাও আন্দোলনকারীদের মাঝে অন্যান্য এলাকায় যারা ছিল, বিশেষ করে রাজবাড়ী রাস্তার মোড়ে যারা মুজিবরের মূর্তি ভাঙছিল, মেডিকেল কলেজের দিকে যারা ছিল, এদের কাছে পৌঁছায় যে উদয়ন ক্লাবের মধ্যে দুইটা ছেলেকে মেরে ফেলছে। আচ্ছা। এবং তারা মৃতপ্রায়ই ছিল ওখানে বলা যায়, এবং তাদের শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে আঘাত করা হয়নি, জাস্ট মেরেই ফেলে নাই। তো তখন সব জায়গা থেকে মানুষ আবার এই উদয়ন ক্লাবে হামলা করার জন্য আসে, কারণ তাদের মধ্যে তখন বিজয় উল্লাস। তো তারা তো জানে যে আমরা থানায় ভেঙে ফেলছি, আওয়ামী লীগের কার্যালয় ভেঙে ফেলছি, শেখ মুজিবরের মূর্তি ভেঙে ফেলছি, মডেল মসজিদের সামনে তার একটা মুরাল ছিল সেটা ভাঙচুর শুরু হয়ে গেছে। তো সব তখন আবার উদয়ন ক্লাবের দিকে আসা শুরু করে এবং এই ছেলে দুটোকে তখন উদ্ধার করা হয়, জীবিত উদ্ধার করা হয়। তখন দেখে যে না, আসলে মারা যায় নাই, তাদেরকে চিকিৎসার জন্য হসপিটালে নেওয়া হয়। ওরাও, যারা আমি ওদের পরে কথা শুনলাম, ওরাও চিন্তা করছে ওদেরকে হয়তো মেরেই ফেলছে, ওরা বুঝে নাই যে এখান থেকে হয়তো আর বেরোতে পারবে। এবং 4 তারিখে ফরিদপুর শহরে মোটামুটি আন্দোলন এবং মানে ছাত্র জনতার হাতে চলে যায় আন্দোলন, মানে শহরটাই পুরো ছাত্রদের হাতে চলে আসে। শেষই বলা যায়, সন্ধ্যা পর্যন্ত ফরিদপুরে আওয়ামী লীগ মানে বলা যায় যে শহর বিতাড়িত এরকম। এবং 4 তারিখ সন্ধ্যায় আমরা আন্দোলন কর্মসূচি শেষ করি স্বাভাবিকভাবে। আর তখন ঢাকা থেকে, ওই যে ঢাকায় 5 তারিখে লং মার্চ ঘোষিত ছিল, এরপরে এই যে ঢাকার যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনে ফরিদপুরের, দুঃখিত, তারা কিন্তু তখন ঢাকায় আসার পরিকল্পনা করতেছে যে ফরিদপুর বিজয় তো হয়ে গেছে। তো এবং তখন তারা অনেকেই ঢাকায় চলে আসছে, 4 তারিখ রাতে বা 5 তারিখ সকালে ঢাকায় চলে আসছে। কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ আবার কোথা থেকে আবার একটু নিজেরা, মানে তাদেরও তো একটু অ্যাক্টিভিজম ছিল আর কি, জড়ো টড়ো হওয়ার, তারা আবার অস্ত্র নিয়ে এসে কোথাও থেকে একটু জড়ো হয়েছে এরকম 5 তারিখে সকালের দিকে। কিন্তু যখন সেনাপ্রধান গেল আমাদের ইয়াতে, মাননীয় সেনাপ্রধান গেলেন শেখ হাসিনার বাসভবনে বা যেখানে অফিসে আর কি, এই খবরগুলো যখন আবার ছড়িয়ে পড়লো, তখন তারা নিজেরাও হয়তো বুঝতে পারছে যে আসলে আমাদের আর সময় নাই। তো তারা 5 তারিখ সকালেও আসছিল একটা গ্রুপ, এসে আবার নিজেরাই চলে গেছে। আর আমরা অপেক্ষা করতেছিলাম, আমাদের নির্দেশনা ছিল যে বেলা 11টা পর্যন্ত কোনো কর্মসূচি না দেওয়ার জন্য ফরিদপুরে। ঢাকায় হয়তো চলেছে আন্দোলন। তো আমরা জানতে পারলাম, আমাদের মানে বিশেষ করে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের শীর্ষ পর্যায় থেকে জানানো হলো যে দুপুর 12টা বা 11টা পর্যন্ত কোনো কর্মসূচি করার দরকার নেই, ততক্ষণ অপেক্ষা করেন। তো অপেক্ষার পরের ঘটনা তো আমরা সবাই জানি যে হাসিনার পলায়নের ঘটনা ঘটেছে। এটা ফরিদপুরের আর কি আন্দোলনের ইতিহাসটা এরকমই 5 তারিখ পর্যন্ত। তারপর বিজয় উল্লাস হয়েছে, 5 তারিখ বিকালেও আনন্দ মিছিল বের করা হয়েছে। এবং আমার মনে হয় এত মানুষ, বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি ছিল এই আন্দোলন যখন চলছে, মাঝখানে কিন্তু বৃষ্টি ছিল। তো বৃষ্টি উপেক্ষা করে মানুষ আন্দোলনও করছে, আবার বিজয় উল্লাসও করলো। আমরা দেখলাম আর কি, একটা ইতিহাসের সাক্ষী বলা যায়। এখানে আহত হয়েছিল যারা বিভিন্ন সময়, এদের চিকিৎসা ফরিদপুর মেডিকেল বা ফরিদপুরের যে সকল হসপিটাল আছে সেখানেই হয়েছে। ফরিদপুরে মেডিকেলে অনেক সময় সমস্যা হয়েছে, অনেকে ফরিদপুরে ইসলাম ব্যাংক কমিউনিটি হসপিটাল আছে সেখানে চিকিৎসা হয়েছে, আর মেডিকেল কলেজেও কিছু হয়েছে, আবার অনেকে বাসায়ও ট্রিটমেন্ট করছে। হসপিটালে যাওয়াটা রিস্কি ছিল। আমরা অনেকে ঢাকায় কি আসতে হয়েছিল কাউকে চিকিৎসা নেওয়ার জন্য? ঢাকায় আসতে হয়েছে কয়েকজনকে, বেশি সমস্যা যাদের হয়েছে 2-1 আসছে, তাদেরকে আমরা খুব সহায়তাও করছি এবং আমরা তাদের বাসায় গিয়ে হেল্প করছি। বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা তাদেরকে পরবর্তীতে টাকা পয়সা দিয়েছি চিকিৎসার জন্য আর কি।
আচ্ছা। যেমন ওয়ামি বাংলাদেশের অর্থ আমরা সাথে গেছি, আমি নিজেও গেছি, কয়েকজনের হাতে পৌঁছায় দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকেও দেওয়া হয়েছে, আমিও গেছি 3 জনের বাসায়, আমি আমার যতদূর মনে পড়ে 3-4 জনের বাসায় আমি নিজেও গেছি। আর যেটা হয়েছে যারা নিহত শহীদ পরিবারকে যে 2 লক্ষ টাকা করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী, এটা ফরিদপুরেও দেওয়া হয়েছে। একদিন সবাইকে এক জায়গায় ডেকে তারপরে যারা ঢাকায় শহীদ হয়েছে কিন্তু বাড়ি ফরিদপুরে গিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। মানে গোপালগঞ্জে ছিল 3 জন, ওই একই দিনে ফরিদপুরে এবং গোপালগঞ্জের যারা তাদেরকে দেওয়া হয়। গোপালগঞ্জে 3 জন কি ঢাকাতে শহীদ নাকি গোপালগঞ্জে? না, বাইরে শহীদ, ঢাকায়। ঢাকার বাইরে। যারা আহত হয়েছিল এদের পরবর্তীতে শারীরিক কি অবস্থা? আমরা পরবর্তীতে সুস্থ না হওয়া পর্যন্ত খোঁজ খবর নিছি আর কি। এখন মোটামুটি সবাই হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আমি বললাম যে আমি কয়েকজনের বাসায় আমার মানে সংগঠনের পক্ষ থেকে ফল টল নিয়ে বা এভাবেও গেছি, আর্থিক সহায়তা নিয়েও গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই সময়টাতে মোটা দাগে আপনাদের ফাইন্যান্স কে করতো? আপনারা যখন সংগঠিত হচ্ছেন, যে বিভিন্ন সময় প্রথমত আপনারা 5-6 জন ছিলেন বা এরপরে 15-20 জন হলেন। একটা পর্যায়ে বিভিন্ন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা গেল যাদের বাড়ি ফরিদপুর। এই সময় আন্দোলনগুলো যখন করতেন আসলে আপনারা মানে টাকা পয়সা কোথায় পেয়েছেন? আচ্ছা, আন্দোলন যেটা আমরা করেছি শুরুর দিকে আসলে আমার মনে হয় আমাদের টাকা পয়সা লাগে নাই, একে তো সংখ্যা কম ছিল। এর পরবর্তীতেও আসলে যখন মানুষের খুব মানে আন্দোলনের দিকে খুব মানে নিজের ভিতরের কি বলে, সত্তাটা যখন আসলে হ্যাঁ, আন্দোলনমুখী হয়ে যায়, আন্দোলনমুখী হয় তখন আসলে আন্দোলন করতে তো আসলে টাকা লাগে না। তো অর্থ দেখা যাচ্ছে যে যেটা অল্প হয় যে, টাকা সেটা তো নিজের পকেট হ্যাঁ, থেকেই ওই যে আমি বললাম যে ব্যানার ট্যানার আমরা করে ফেলছি, বা মাইক বিশেষ ভাড়া করে লাগছে এগুলো। হ্যাঁ, মাইকেরও কি খুব বেশি সুযোগ ছিল, হ্যান্ড মাইক ট্যান্ড মাইক নিয়ে বেশি হয়েছে। তো মাইক ভাড়া, ব্যানার ট্যানার, এই কাজগুলো বেশিরভাগই জামাত ইসলামী থেকে করা হয়েছে। এটা আচ্ছা, আচ্ছা। মানে এটা জামাত ইসলামী হয়তো ক্রেডিট নেয়নি বা ওইভাবে ঘোষণা দেয় নাই যে আমি এটা দিচ্ছি। তো আমি যেহেতু তাদের সাথে একটু সম্পৃক্ত আছি, তো আমি এটা ব্যাপারটা হয়তো জানি। আর আমি খাবার দাবারের বিষয়টা কিন্তু বললাম যে শেষের কয়েকটা দিন যখন একদম সারাদিন রাস্তায় থাকতে হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, তখন কিন্তু আমাদের আলী খাবার, হাসান পানি। মোহাম্মদ মুজাহিদ সাহেবের যে পরিবার এখন যারা আছেন ওখানে, সেখান থেকে প্রচুর পরিমাণে খাবার এবং পানি সরবরাহ করা হয়েছে। সেখানে চৌধুরী কামাল ইবনে ইউসুফের ফ্যামিলিও তো আছে। তারা কি কোনো সাপোর্ট করেছিল? আর তারা যখন আমরা একত্রিত হয়ে গেছি, তারা হয়তো সাপোর্ট করেছে। তাদের যারা জাতীয়তাবাদী ছাত্র দলের ভাইয়েরা আমাদের সাথে ছিল বলা যাবে না, আমরা সবাই একসাথেই ছিলাম। Right. তাদের সহায়তা বা তাদের উদ্বুদ্ধকরণ ছাড়া তো আসলে আসার কথা না। হয়তো তারা ওই জায়গা থেকে সহায়তা পেয়েছে। আসলে আমার কাছে মনে হয় জুলাই আন্দোলনটাতে আমরা ওইভাবে বিভাজনটা করি নাই। তখন খাবারের প্যাকেট খিচুড়ি আসছে তো খেয়ে নিতেছে। আমরা দেখছি ঢাকায় একটা মা কি করতেছে, কাঁঠালের উঠাই দিচ্ছে, কেউ কিন্তু খোঁজ নেয় না এটা কোন পরিবার থেকে আসছে। Right. তো 100% কামাল ইবনে ইউসুফের পরিবার থেকে তো সব দিন সহায়তা করা হয়। এর আগে আমি দেখেছি হেফাজতে ইসলামের সমাবেশে বা আমাদের বিভিন্ন আন্দোলনে চৌধুরী কামাল ইবনে ইউসুফ যখন জীবিত ছিলেন, 20 দলীয় জোটের বিভিন্ন কর্মসূচিতে সার্বিক সহযোগিতাটা তো তিনি করতেন। আমার বিশ্বাস এই আন্দোলনেও ছিল। আমি হয়তো এটার সাথে সরাসরি সম্পৃক্ত হই নাই, আমি আগে আমার দিকটা জানতাম সেটা বললাম আর কি। তখন তো আপনারা আসলে ঐক্যবদ্ধভাবেই আন্দোলনটা করেছেন। ইনফ্যাক্ট ফরিদপুরের মতো জায়গায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে হয়তোবা শুধুমাত্র ছাত্র দল অথবা শুধু ছাত্র শিবিরের পক্ষে তাদের বিরুদ্ধে দাঁড়ানোটা একটু কঠিন ছিল। তখন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন। বাট এরপরে তো আমরা দেখলাম যে হয়তো ক্রেডিট নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব অথবা পরবর্তীতে ক্ষমতার দ্বন্দ্ব, এগুলো নিয়ে যখন এখন একটা মুখোমুখি অবস্থানে ছাত্রদল এবং ছাত্র শিবির, এখন ফরিদপুরের সামগ্রিক অবস্থা কেমন এই দুইটা দলের মধ্যে? ফরিদপুরে আসলে ক্রেডিট নিয়ে প্রবলেম পরবর্তীতেও হয়নি। আচ্ছা। মানে আমি যতদূর দেখেছি আমার কাছে মনে হয়েছে বাইরের সাথে ফরিদপুরের রাজনীতিটা আসলে কোনোদিনই মেলে না আচ্ছা। অন্যান্য এলাকার সাথে। ওই যে আপনি শুরুতেই বলছেন আওয়ামী অধ্যুষিত এলাকা, বাস্তবতা আওয়ামী অধ্যুষিত তো আসলে বলা যায় না। ফরিদপুর সদরে যে জায়গাটাতে আমরা থাকি, এটা চৌধুরী কামাল ইবনে ইউসুফদের তো অনেক মানে প্রভাব আছে এখানে। আওয়ামী লীগ তো ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে একবার সম্ভবত বিজয়ী হয়েছে এমপি সংসদ নির্বাচনে। গোপালগঞ্জ বা ফরিদপুরের আরও কিছু এলাকা আছে যেগুলো হয়তো আওয়ামী অধ্যুষিত। এখানে রাজনৈতিক সহাবস্থান সব দিনই ছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে। খুব বেশি অত্যাচার নিপীড়ন যে মানে অন্যান্য সময়টাতেও হয়েছে তা না।
তো এই ফ্যাসিবাদ পতনের পরবর্তীতে সারা দেশে প্রথম দিকে তো কোথাও হয়নি ক্রেডিট নিয়ে, তারপরে এই নির্বাচনের সময়টাতে এবং তার পরবর্তী সময়টাতে একটু বেশি হচ্ছে এগুলো। তো এখনো পর্যন্ত ফরিদপুরে ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্রদল বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন এরা মুখোমুখি অবস্থানে কোথাও পৌঁছায় নাই, তাদের মধ্যে সহাবস্থান আছে। অবস্থান এখনো আছে। আচ্ছা, সেখানে আমরা সাম্প্রতিক যে নির্বাচন হলো ত্রয়োদশ সংসদে আমরা দেখেছি যে জামায়াতেরও একজন সংসদ সদস্য হয়েছে ফরিদপুরে একে ফরিদপুর এক, চিনবেন আপনি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর প্রফেসর ইলিয়াস ডক্টর মোল্লা। ইলিয়াস তো ওনার মানে সেখানে উনি কিভাবে আসলে জয় হয়ে আসলেন? উনি জয়ী হয়ে আসছেন বলা যায়, আমি বলবো ওনার ব্যক্তি ইমেজে, মানে ওনাকে পেয়েই ফরিদপুর একের মানুষ প্রথমেই মানে উজ্জীবিত। খুব ইমপ্রেসড আচ্ছা। যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রসায়ন বিভাগের উনি চেয়ারম্যান ছিলেন, এত বড় মাপের একজন মানুষকে জামাত প্রার্থী হিসেবে, মানে অন্যান্য প্রার্থীদেরকে ওনার সাথে তুলনা করতে গিয়ে মানুষ মানে শুরুতেই, এবং ফরিদপুরে যেটা হয়েছে আমরা নির্বাচনের আগে আমরা ধরে নিয়েছিলাম যে কিছু আসন নিশ্চিত, আচ্ছা আচ্ছা। যে যেটা জামাত ইসলামী পাবে, কিছু আসন নিশ্চিত যেটা বিএনপি পাবে। তো এটা তার মধ্যে একটা অন্যতম, এবং জামাত ইসলামী পাবে এরকম আসন কিন্তু ফরিদপুরে ধরা হয়েছিল খুব কম। ফরিদপুর বৃহত্তর ফরিদপুরে 15টা আসন, তার মধ্যে হয়তো 2টা বা 3টা জামাত ইসলামী জোটগতভাবে ধরলে হয়তো পাবে এরকম চিন্তা করা হয়েছিল। তার মধ্যে এটা ছিল শুরু থেকেই, কারণ উনি প্রথম থেকেই ওখানে খুব মানে সাড়া পাচ্ছিলেন। এমনিতে ওই আসনটাতে জামায়াতের বা বিএনপির অবস্থানটা কেমন? ওই আসনটাতে স্বাভাবিকভাবে অতীতে সবসময় দেখা গেছে আওয়ামী লীগের অবস্থান ভালো, আর এখন বলা যায় জামাত ইসলামীর অবস্থান ভালো। বিএনপিকে তো আমি ভালো এখন বলতে পারি না। দ্যাট মিন্স আওয়ামী লীগ জামাত হয়ে গেছে ওখানকার। আওয়ামী লীগ জামাত হয়ে গেছেন। আওয়ামী লীগ কি আসলে মানে এরকম কি বলা যায় যে এই লোকটা আওয়ামী লীগ? হতে পারে যে একটা সময় একটা লোক আওয়ামী লীগকে ভোট দিত, সে তো একসময় সব মানুষই দিয়েছে, মানে আমরা তো দেখেছি 96% ভোট আওয়ামী লীগ পেয়েছে বাংলাদেশে। তো তার মধ্যে সব ভোটারই তো আওয়ামী লীগের ছিল। আসলে 96% মানুষ দিয়েছে, আওয়ামী- দেখানো হয়েছে আমাদের আচ্ছা, সাথে। দেখানো হয়েছে কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর অঞ্চলে তো মানুষ দিয়েছেও, ভোট কেন্দ্রে গিয়েছেও। হ্যাঁ। তো আর তাহলে এটা তো বলা যায় যে আওয়ামী লীগের এমপি ছিল অতীতে বেশিরভাগ সময় ওই এলাকাটাতে, ফরিদপুর একে। এবারই প্রথম জামাত ইসলামীর ফরিদপুর অঞ্চলে জামাত ইসলামীর সম্ভবত আগে একবার একজন এমপি ছিলেন রাজবাড়িতে, রাজবাড়ি 2-এ। আচ্ছা। এর বাইরে তো আর কখনো দেখা যায় নাই কাউকে। আলী হাসান মুজাহিদও সেখানে না, নির্বাচিত ছিলেন না। নির্বাচিত ছিলেন না। আমাদের দেশে যতগুলো শতবর্ষী কলেজ আছে তার মধ্যে আপনি যে কলেজের সভাপতি ছিলেন, রাজেন্দ্র কলেজ, এটি একটি অন্যতম কলেজ। এই কলেজে ছাত্র শিবিরের অবস্থান কেমন? ছাত্র শিবিরের অবস্থান এই কলেজে আমার দৃষ্টিতে তো ভালো এখনো পর্যন্ত বলা যায়। তবে যদি আমি অন্যান্য বড় বড় কলেজ বা অন্যান্য এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তুলনা করি, মানে ফরিদপুর চিন্তা করলে ভালো বলা যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি যদি অন্যান্য কলেজের সাথে চিন্তা করেন তাহলে বলা যায় যে এরা অনেক পিছিয়ে আছে। মানে যেই পরিমাণ জনশক্তি তাদের সদস্য থাকার কথা, মানে অন্যান্য বড় বড় কলেজ যেগুলো রাজেন্দ্র কলেজের লেভেলে আমরা যাদেরকে যে কলেজগুলোকে ধরি, রংপুর কারমাইকেল কলেজ বলেন, বিএল কলেজ বা বিএম কলেজগুলো, তাদের ধারে কাছেও এরা যাইতে পারবে না সংখ্যায় এখনো পর্যন্ত। অনিক ভাই, আমরা একটা বিষয় জানতে চাইবো যে আপনি রাজেন্দ্র কলেজের সভাপতি ছিলেন, সেই কথাটি বলছিলেন যে আসলে সেখানে এখনো দেশের অন্যান্য শতবর্ষী কলেজ বা যে বড় কলেজগুলো সেখানে আসলে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যেভাবে অ্যাক্টিভলি কাজ করে সেই পর্যায়ে হয়তো ফরিদপুরের রাজেন্দ্র কলেজের সংগঠনগুলো, স্পেশালি যদি আমি শিবিরের কথা বলি, তারা এখনো যেতে পারে নাই। আমি এটার সাথে একটু একটা সম্পূরক প্রশ্ন করতে চাই এভাবে যে রাজেন্দ্র কলেজকে অথবা ভিন্নভাবে কোনো পাবলিক ইউনিভার্সিটির ফরিদপুরে আসলে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আপনি একটা আক্ষেপও করেছেন যে আসলে কোনো পাবলিক ইউনিভার্সিটি ফরিদপুরে নেই, তো এটির কোনো সম্ভাবনা আছে কিনা, বা অথবা আপনাদের ডিমান্ড বা দাবি আসলে কতটুকু এই একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি? ফরিদপুরে আসলে বিশ্ববিদ্যালয়ে সম্ভাবনা আছে কিনা এটা তো আমি বলতে পারবো না, এটা সরকার বলতে পারবে বা রাষ্ট্র যেটা সিদ্ধান্ত নেয়। কিন্তু ফরিদপুরের মানুষের প্রাণের দাবি, বিশেষ করে ফরিদপুরের ছাত্রছাত্রীদের প্রাণের দাবি হচ্ছে ফরিদপুর একটা বিশ্ববিদ্যালয় কিন্তু হতেই পারে। ফরিদপুর অনেক পুরনো একটা বৃহত্তর জেলা, ব্রিটিশ ভারতের 8ম জেলা বলা হয় ফরিদপুরকে। অনেক জেলা ফরিদপুরের পরে হয়েছে, সেগুলো বিভাগীয় শহর হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে আছে। কিন্তু আমাদের ফরিদপুরে এখনো পর্যন্ত কেন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়নি এটা আমাদের এখনো পর্যন্ত ফরিদপুরবাসীর কাছে আসলে বোধগম্য না।
এটা কি আমাদেরই দুর্বলতা? ওই যে আমাদের আন্দোলন সংগ্রামের একটা দুর্বলতা হয়তো আছে। আমরা হয়তো মেরুদণ্ড সোজা করে দাবিটা জানাতে পারিনি। আর অথবা দাবি জানাতেই বা হবে কেন? আমার প্রশ্ন এখানে। ফরিদপুর একটা মানে বাংলাদেশের একটা মানে একটা নামী শহর। তো সেখানে পল্লীকবি জসীমউদ্দিনের নামে হতে পারে হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমীর, এদের নামে একটা বিশ্ববিদ্যালয়ের দাবি ফরিদপুরের মানুষের দীর্ঘদিনের। আমরা এখনো চাই যে এই দাবিতে অন্তত ফরিদপুরবাসীর আরেকবার আন্দোলন করতে না হোক। আহ, আন্দোলন না করে যদি দাবিটি বাস্তবায়ন হয়ে যায় তাহলে তো নিশ্চয়ই ভালো। আর যদি আন্দোলন এর মধ্য দিয়ে দাবিটি আদায় করতে হয় তাহলে আমি মনে করি যে ফরিদপুরের শিক্ষার্থীদের, ফরিদপুরের সাধারণ নাগরিকদের প্রয়োজনে আন্দোলন করে হলেও এটি বিশ্ববিদ্যালয়ের দরকার। দাবি বাস্তবায়ন করা দরকার। আমরা অনিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যেভাবে অ্যাকোমোডেশন করেছেন, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আপনারা যেভাবে আন্দোলনটাকে সামনের দিকে এগিয়ে এনেছেন, পুরো গল্পটাই আমরা আজকে আপনার কাছ থেকে শুনেছি। আমি বিশ্বাস করি আপনার এই আমাদের আজকের এই পডকাস্টের মধ্য দিয়ে নিশ্চয়ই ফরিদপুর সম্পর্কে কেউ যদি জানতে চায় যে ফরিদপুরের আন্দোলন কিভাবে হয়েছিল, তারা নিশ্চয়ই বস্তুনিষ্ঠ এবং সঠিক তথ্য আমাদের আজকের এই এপিসোড থেকে পাবে। আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করব। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ আপনাকেও, এবং আপনার মাধ্যমে আমি ইনোভা টক্সের সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমার মতো একজন অতি সাধারণ মানুষকে আপনি এখানে ডেকেছেন, এই জায়গাটাতে আসলে আরও অনেক বড় বড় মানুষ ইতোমধ্যে এসে গেছেন। তো আমি এই জন্য কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের প্রোগ্রামটি শেষ করতে চাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আজকের এই এপিসোডটি বিশ্বময় ছড়িয়ে দেবার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।